20 বছরের পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের চরম আশঙ্কা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই গ্রেফতার ও নাগরিকত্ব বাতিল। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশির বর্বরতায় স্ত্রী ও 2 বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে হত্যা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার 3 মাস পার হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ আরও জটিল এবং বিপজ্জনক হয়ে উঠছে। মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালীর উপর তেহরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে পুরো অঞ্চলের ভূরাজনীতি এখন এক চরম অচলাবস্থার মুখোমুখি। বিশ্ব নেতাদের মূল উদ্বেগ এখন আর কোনো শান্তি চুক্তি নিয়ে নয়, বরং দুই পক্ষের জেদ আর ভুল বোঝাবুঝির কারণে কখন আবার নতুন করে যুদ্ধ ঘোষণা হয় তা নিয়েই। রয়টার্সের এক বিশেষ রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তানের মধ্যস্থতা করলেও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার মতবিরোধ আকাশচুম্বী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সময় ফুরিয়ে আসছে, দ্রুত চুক্তি করো, না হলে চরম পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে, ইরানকে আগামী 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের সমস্ত পরমাণু মজুদ ওয়াশিংটনের কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানি কর্মকর্তাদের মতে পরমাণু সক্ষমতা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের টিকে থাকার মূল ভিত্তি। এগুলো ছেড়ে দেওয়া মানে আপোষ নয়, সরাসরি আত্মসমর্পণ। তেহরানের সাফ কথা, আমরা যুদ্ধ করব, মরব, কিন্তু কোনো অপমান বা আত্মসমর্পণ মেনে নেব না। এদিকে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নতজানু করার যে ধারণা ওয়াশিংটন পোষণ করছে তা অতীতেও ব্যর্থ হয়েছে এবং এবারও ব্যর্থ হতে পারে। দুই পক্ষই মনে করছে সময় তাদের পক্ষে কাজ করছে, আর এই বিপজ্জনক ধারণাই মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগোতে এক ভয়াবহ ও নির্মম বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার পবিত্র ঈদুল আজহা ও হজের ঠিক আগের সপ্তাহে এই কাপুরুষিত হামলায় মসজিদের একজন বীর নিরাপত্তা রক্ষী সহ মোট 3 জন নিরীহ মুসল্লি নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হেট ক্রাইম বা বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক হামলা। সান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, ছদ্মবেশী সামরিক পোশাক পরা 17 ও 18 বছর বয়সী 2 কিশোর এই নৃশংস হত্যাকাণ্ড চালায়। হামলার প্রায় 2 ঘন্টা আগে এক বন্দুকধারীর মা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন তার সন্তান সুইসাইডাল নোট লিখে ঘর থেকে 3টি বন্দুক ও গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পুলিশ যখন কাছাকাছি একটি শপিং মল ও স্কুলে সতর্কতামূলক দল পাঠাচ্ছিল, ঠিক তখনই মসজিদে এই হামলার খবর আসে। মাত্র 4 মিনিটের মধ্যে প্রায় 100 জনের একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ কোনো গুলি করার আগেই হামলাকারী ওই 2 কিশোর মসজিদের অদূরে একটি গাড়ির ভেতরে নিজেদের গুলিতে আত্মহত্যা করে। ঘটনার সময় মসজিদের ভেতরে থাকা ডে স্কুলের সব শিশুরা অলৌকিকভাবে সুরক্ষিত ও নিরাপদে ছিল। পুলিশ জানিয়েছে, নিহত সাহসী নিরাপত্তারক্ষী নিজের জীবন দিয়ে বন্দুকধারীদের ভেতরে ঢুকতে বাধা দেন, যার ফলে এক বড় ধরনের গণহত্যা এড়ানো সম্ভব হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের পর থেকেই আমেরিকায় মুসলিম ও ইহুদি ধর্মীয় উপাসনালয়গুলোতে এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছিল, যার নির্মম বহিঃপ্রকাশ ঘটল সান ডিয়েগোর এই ঐতিহাসিক মসজিদে। FBI এবং স্থানীয় পুলিশ যৌথভাবে এই বর্বরোচিত ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করছে। মধ্যপ্রাচ্য, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবার ভার্চুয়াল জগতেও এক ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি উপসাগরীয় দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর নজিরবিহীন ও কঠোর নজরদারি শুরু হয়েছে। অনলাইনে দেওয়া সাধারণ পোস্ট, ভিডিও, মন্তব্য, এমনকি কোনো পোস্টে শুধু লাইক দেওয়ার কারণেও বহু মানুষকে গ্রেফতার, কঠোর সাজা ও দেশ থেকে বহিষ্কারের মতো চরম পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাহরাইনে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে 69 জনের নাগরিকত্ব বাতিল করেছে। সরকারের দাবি, শত্রুভাবাপন্ন ইরানি কর্মকাণ্ডের প্রশংসা বা সমর্থন করা এবং বাইরের শক্তির সাথে যোগাযোগ রাখার অপরাধে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের কারণে নারী ও কিশোর সহ প্রায় 304 জনকে আটক করার অভিযোগ উঠেছে।
অন্যদিকে কুয়েতের নিরাপত্তা আদালত সামাজিক মাধ্যম সংক্রান্ত মামলা 135 জনের বিরুদ্ধে একযোগে রায় দিয়েছে, যার মধ্যে 17 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কুয়েতে নতুন ডিক্রি জারি করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দমন পীড়নের তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে স্বাধীন সাংবাদিকতা সম্পূর্ণ হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনে জানা গেছে, আটক ব্যক্তিদের একটি বড় অংশ শিয়া সম্প্রদায়ের এবং বহু বিদেশি নাগরিককে ইতোমধ্যে ডিপোর্টেশন সেন্টারে পাঠিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এসব কন্টেন্ট জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্রবাসী বাংলাদেশি পরিবারে ঘটে যাওয়া এক নৃশংস ও কলঙ্কজনক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী সমাজে তীব্র ক্ষোভ, শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের আপন স্ত্রী ও 2 শিশু সন্তানকে নির্মমভাবে হত্যার অভিযোগে 47 বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত 2 শিশুর বয়স মাত্র 12 ও 5 বছর এবং তারা দুজনেই বিশেষ চাহিদা সম্পন্ন ছিল বলে জানা গেছে। পুলিশের দেয়া তথ্য মতে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোন করে পুলিশকে ঘটনার কথা জানান। খবর পেয়ে পুলিশ ক্যাম্পবেল টাউন এলাকার ওই বাসায় গিয়ে 46 বছর বয়সী স্ত্রী ও 2 শিশুপুত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরনি জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও সহিংস এবং নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জানা গেছে, প্রায় 1 দশক আগে এই বাংলাদেশি পরিবারটি অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। অভিযুক্ত ব্যক্তি ঘরে থেকে বিশেষ চাহিদা সম্পন্ন 2 সন্তানের দেখাশোনা করতেন এবং তার স্ত্রী চাকরি করে পুরো পরিবারের ব্যয় বহন করতেন। গ্রেফতারকৃত ওই বাংলাদেশির বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত 3টি হত্যার অভিযোগ এনে মঙ্গলবার ক্যাম্পবেল টাউন আদালতে হাজির করা হয়েছে। ভুক্তভোগী শিশুদের সুরক্ষার স্বার্থে এবং আইনি কারণে পুলিশ ও আদালত নিহত এবং অভিযুক্তদের নাম প্রকাশ করেনি। তবে এই নির্মম হত্যাকাণ্ড অস্ট্রেলিয়ার মাটিতে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ করেছে, তেমনি পুরো সমাজকে স্তব্ধ করে দিয়েছে। জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে অভিবাসনের ক্ষেত্রে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। 2026 সালের 18 মে থেকে জার্মানির কনসুলার সার্ভিস তাদের বহুল আলোচিত অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করে ফেলেছে। এর ফলে বিশ্বজুড়ে থাকা জার্মানির সমস্ত দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের যে দীর্ঘ জটিলতা আর ভোগান্তি ছিল, তা এক ধাক্কায় দূর হয়ে গেল। মোবিলিটি কনসালটেন্সি টেরাটার্ন এর গাইডলাইন অনুযায়ী এখন থেকে প্রার্থীরা ঘরে বসেই একটি নিরাপদ প্রোফাইল তৈরি করতে পারবেন, সব প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে পারবেন এবং রিয়েল টাইমে বায়োমেট্রিক স্লট বুক করতে পারবেন। এই ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত, ব্রাজিল এবং নাইজেরিয়ার মতো বড় দেশগুলোতে এই কার্ডের জন্য ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট পেতে 5 থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন পুরো প্রক্রিয়াটি অনলাইনে চলে আসায় জার্মানি সরকার আশা করছে যে পুরো ভিসা প্রসেসিং সময় নেবে মাত্র 8 থেকে 10 সপ্তাহ। জার্মানির দক্ষ অভিবাসন আইনের ধারা 20 এর অধীনে তৈরি এই অপরচুনিটি কার্ড এর মাধ্যমে কোনো পূর্ব কাজের অফার ছাড়াই যোগ্য পেশাদাররা চাকরি খোঁজার জন্য 12 মাস জার্মানিতে থাকার সুযোগ পান। তবে এর জন্য পয়েন্ট ভিত্তিক সিস্টেম, যোগ্যতা, অভিজ্ঞতা, ভাষা, বয়স ইত্যাদি মিলিয়ে ন্যূনতম 6 পয়েন্ট পেতে হবে এবং 2026 সালের নিয়ম অনুযায়ী ব্লক অ্যাকাউন্টে 13,092 ইউরো ফান্ডের প্রমাণ দেখাতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নার্সিং এবং ম্যানুফ্যাকচারিং খাতের মতো উচ্চ চাহিদা সম্পন্ন সেক্টরগুলোতে কর্মী সংকট মেটাতে জার্মান সরকার এবছর অন্তত 25,000 অতিরিক্ত কর্মী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখছেন? তাহলে শেনজেন ভিসার এই নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনার অবশ্যই জেনে রাখা উচিত। ইউরোপীয় কাউন্সিল সম্প্রতি রাশিয়া, ইথিওপিয়া এবং গাম্বিয়ার নাগরিকদের জন্য শেনজেন ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী এই দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ চুক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে এখন থেকে তাদের জন্য কেবল সিঙ্গেল এন্ট্রি বা একবার প্রবেশের ভিসাই ইস্যু করা হবে।
শুধু তাই নয়, যেখানে সাধারণ সেনজেন ভিসার স্ট্যান্ডার্ড প্রসেসিং সময় 15 দিন, সেখানে এই 3 দেশের নাগরিকদের ক্ষেত্রে এখন সময় লাগবে 45 দিন। তাই ভ্রমণের পরিকল্পনা থাকলে অনেক আগেভাগেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও সদ্য যুক্ত হওয়া বুলগেরিয়া এবং রোমানিয়া সহ মোট 29টি দেশ এই সেনজেন জোনের অন্তর্ভুক্ত। তবে সাইপ্রাস ও আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও এখনও সেনজেন চুক্তির বাইরে রয়েছে। অন্যদিকে ব্রিটিশ নাগরিকদের জন্য স্বস্তির খবর হলো, তারা কোনো ভিসা ছাড়াই 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন সেনজেনভুক্ত দেশগুলোতে অবস্থান করতে পারবেন। তবে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চাইলে অবশ্যই বিশেষ অনুমতি বা রেসিডেন্স পারমিটের প্রয়োজন হবে। মনে রাখবেন, সেনজেন ভিসা পাওয়ার কোনো স্বয়ংক্রিয় অধিকার বা গ্যারান্টি নেই। ডিরেক্ট অথরিটি বা দূতাবাসগুলো প্রতিটি আবেদন অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করে। ভিসা পাওয়ার মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ভ্রমণের উদ্দেশ্যে স্পষ্ট এবং গ্রহণযোগ্য হওয়া, পুরো সেনজেন জোনের জন্য প্রযোজ্য ন্যূনতম 30,000 ইউরোর ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স থাকা এবং ভিসা শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে আসার দৃঢ় প্রমাণ দেখানো। যদি আপনার সফর 1-এর অধিক দেশে হয়, তবে মূল গন্তব্য বা যে দেশে সবচেয়ে বেশি সময় থাকবেন সেই দেশের দূতাবাসে আবেদন করতে হবে।